হ্যালো এভরিওয়ান। সো এখন আমরা চলে এসেছি আমাদের লেকচার নাম্বার হচ্ছে লেকচার নাম্বার 9। তো এটা হচ্ছে আমাদের ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস মানে ভৌত রাশির পরিমাণ ও মাত্রার যে চ্যাপ্টারটা আমরা ক্লাস 11-এ শুরু করেছিলাম। তো এটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর সব থেকে বেসিক একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটা আমরা বেশিরভাগটাই কমপ্লিট করে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের এই সেকশনের লাস্ট পার্ট। এরপরে আরও কিছু পার্ট বাকি আছে, যেটা হচ্ছে এরর মেজারমেন্ট, ঠিক আছে? আর কিছু ডাইমেনশনাল অ্যানালাইসিস, যেটা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি এই লেকচারে করিয়েছিলাম, কিছু একটা পার্টে করিয়েছিলাম। এটাকে আবার সেকেন্ড একটা পার্টে আরও করাবো। বাট এটা হচ্ছে আমাদের এই সেকশনের লাস্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্ট শুরু হতে চলেছে। সেই সেকেন্ড পার্টে আমরা আবার টোটাল 5 ক্লাসেস আপলোড করব। পুরো ডিটেলসে আমরা হচ্ছে পুরো ক্লাসটাকে ডিটেলসে শেষ করার চেষ্টা করব, যাতে করে এখান থেকে তোমরা কি কি টপিকস তোমাদের পড়তে হয় এটা তোমরা নিজেরাই একটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। যখন তোমরা কোনো একটা বড় কোচিং ইনস্টিটিউটে ভর্তি হবে, যেমন আইআইটি, জেই বা নিটের ক্ষেত্রে যখন পড়বে, তখন তোমাদের সেম টপিক ইন ডেপথ ম্যানারে স্টাডি করানো হবে। আমি জাস্ট তোমাদেরকে বোর্ডের পার্সপেক্টিভ এবং তোমাদের যে হায়ার, যখন তোমরা ওইগুলো প্রিপারেশন করবে, তখন সেইখানে কি কি পড়ানো হবে সেই সব টপিকেরকে মাথায় রেখেই আমাকে এই সব লেকচারগুলো কিন্তু তৈরি করা। এখান থেকে তোমরা সেই টপিকের বেসিক জিনিসটা তোমরা পাচ্ছ, তার সাথে সাথে তোমাদের বোর্ডেরটাও পুরো কমপ্লিট হচ্ছে। তো শুধুমাত্র বোর্ডকে টার্গেট করা আমার টার্গেট নয়, সাথে সাথে তোমাদেরকে সেই সব টপিকগুলোকে ইন্ট্রোডিউস করা, যেগুলো তোমরা সেই টাইমে ডিপলি স্টাডি করবে। এখনই যদি স্টাডি করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে খুবই ভালো হবে। তো চলো, এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 9। তো এখন আমরা কি করব? এখন আমরা আমাদের লেকচারটা শুরু করব। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে লেকচার নাম্বার 7, যেখানে আমরা কী নিয়ে কথা বলছি? অ্যাডিশন এবং সাবট্রাকশন। এখানে ডিভিশন মাল্টিপ্লিকেশনও করা হবে, বাট আমি জাস্ট এখানে লিখলাম টপিকটা। ওকে, চলো। তো আমরা প্রথমে কী শুরু করতে চলেছি? আমরা শুরু করতে চলেছি অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, যেটা হচ্ছে যোগ এবং বিয়োগ। তো একটা জিনিস দেখো, যখন আমরা সায়েন্সের কোনো মেজারমেন্ট করবো, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশনের যে কনসেপ্টগুলো ইউজ করতে হবে। তো এখানে আমরা সিগনিফিকেন্ট ফিগার সম্পর্কে আগে স্টাডি করে এসেছি, এবং সেটার একটা রিক্যাপ আমরা দিয়ে নিই, ঠিক আছে? তারপরে আমি বলছি। তো কী বলছি? সিগনিফিকেন্ট ফিগার্স বা সিক ফিগার্স কী বলছে? এ কুইক রিক্যাপ আমরা এখন একটা নেব, কুইক রিক্যাপ এখন আমরা একটা নেব। তো সিগনিফিকেন্ট ফিগার্স আর দ্য ডিজিট ইন এ নাম্বার দ্যাট ক্যারি মিনিংফুল ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রিসিশন। কী বলছে? আমরা একটা মেজারমেন্ট করলাম, এই মেজারমেন্টের রেসপেক্টে আমরা একটা ডেটা পেলাম, সেই ডেটাটা কী একটা মিনিংফুল ইনফরমেশান আমাদেরকে দিতে সক্ষম, সেগুলোকে বলা হয় সিগনিফিকেন্ট ফিগার্স। তো এখন সিগনিফিকেন্ট ফিগার্স সেটা একটা কি দেখো, এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি। এখানে 23.5 হ্যাজ কটা সিগনিফিকেন্ট ফিগার্স হবে? 3 সিগনিফিকেন্ট ফিগার্স। ওকে, 0.00450 3 সিগনিফিকেন্ট ফিগার্স। লিডিং জিরো ডোন্ট কাউন্ট, মানে কি সংখ্যার আগের গুলোকে, লিডিং জিরোগুলোকে কাউন্ট করা হয় না। ওকে, তোমাকে মাথায় রাখতে হয়, দশমিকের কোনো একটা সংখ্যা, কোনো ডিজিট থাকে, তারপরে জিরোটাকে কাউন্ট করা হয়। এটা আমি সিগনিফিকেন্ট ফিগার্সের যে বিষয়টা তো আমরা আগে স্টাডি করে এসেছি, তুমি বুঝতেই পারছো এখানে কীভাবে কী ক্যালকুলেশন করা হচ্ছে। তারপরে দেখো 100, এখানে দেখো 3খানা সিগনিফিকেন্ট ফিগার্স, ডিপেন্ডিং ইফ নট স্পেসিফাইড বা অ্যাজুম। এখানে কিন্তু 100 যেটা লেখা আছে, 100-র পরে শূন্যগুলো এখানে মিনিংফুল থাকে, বাট কোনোটা সংখ্যার আগের সংখ্যাগুলোকে মিনিংফুল থাকে না। কারণ দেখো, এই যে সংখ্যাটা এখানে দেখছো, এটাকে আমরা সায়েন্টিফিক ম্যানারে লিখি। ওকে, সায়েন্টিফিক ম্যানারে আমরা কিন্তু লিখে আসি। ওকে, তো এইটাকে কী হয় লেখো, এখানে যদি আমরা একটা এক্সাম্পল তোমাদেরকে করিয়েই যদি দিই, 100কে দেখো আমরা 1 × 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি। এখন এটাকে যদি 10 টু দি পাওয়ার 2 লিখতে পারি, এখন যদি এখানে 0.01 থাকতো, তাহলে তুমি এটাকে লিখতে 1.10 টু দি পাওয়ার -2, এইভাবে তোমাকে লিখতে হতো। তো দেখো এই জায়গাটায় দেখো কী বলেছে, এই জায়গাটায় সেম দুটো শূন্য, ঠিক আছে? তোমাকে এই প্রসেসে সায়েন্টিফিক ম্যানারে লিখতে হয়। দেখো, সায়েন্টিফিক ম্যানারে যখন আমরা লিখি, তখন এইগুলোকে সিগনিফিকেন্ট ফিগার্সে স্টাডি করে নিতে হয়। তো দেখো, লিডিং জিরোস ডোন্ট কাউন্ট, এটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি, তোমরা সেখান থেকে বুঝতে পারছো কটা সিগনিফিকেন্ট ফিগার্স হচ্ছে। তাহলে এখানে 3টে সিগনিফিকেন্ট ফিগার্স, এখানে দেখো কটা? 3টে সিগনিফিকেন্ট ফিগার্স, এখানে কটা? 3টে, 1 2 3, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, ঠিক আছে? এইটাকে আমরা একটা বেসিক রিক্যাপ দিয়ে নিলাম সিগনিফিকেন্ট ফিগার্স সম্পর্কে। তারপরে দেখো, সিগনিফিকেন্ট ফিগার্সের যে বিষয়টা, এটা কিন্তু সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ।
ওকে, তোমরা যখন মেজারমেন্ট করবে সেই মেজারমেন্টকে সায়েন্টিফিক ম্যানারে লেখা, এইভাবে কিন্তু লেখা হবে না, একে সায়েন্টিফিক ম্যানারে লেখা হবে, মানে কি এইভাবে লেখা হবে, ঠিক আছে, বুঝতে পারলাম। তারপরে চলে আমাদের মেন টপিক আমরা চলে আসছি, এই দেখো চলে এসেছে আমাদের মেন টপিক, কি বলছে, অ্যাডিশন এবং সাবট্রাকশন আনলাইক মাল্টিপ্লিকেশন ডিভিশন হুইচ ডিপেন্ড অন দ্য টোটাল নাম্বার অফ ডিজিট। দেখো এখানে আমি তোমাদেরকে প্রথমে যে এত কিছু ইতিহাস লেখা আছে, এই ইতিহাসটাকে এখন বলবো মাথায় নিও না। দেখো এখানে এই ইতিহাস পড়তে হলে তোমার মাথায় এখন নেবে না, কি বলছে কী পড়ছি মাথাটাকে এখন অ্যাবজর্ব করবে না। তো তার আগে দেখো আমি তোমাদেরকে জাস্ট পড়িয়ে নিই, এটাকে জাস্ট থ্রোলি আমার সঙ্গে সঙ্গে দেখো কি বলছে। আনলাইক মাল্টিপ্লিকেশন আমি যখন বুঝিয়ে শেষ করবো, যখন আমি এই জায়গায় চলে আসবো, তখন তোমরা সমস্তটাকে বুঝে ফেলে দিতে পারবে, এই স্লাইডে যা লেখা আছে বুঝে নিতে পারবে। ওকে, আনলাইক মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ডেসিমেল পয়েন্টস, ডেসিমেল প্লেসেস। ডেসিমেল প্লেসেস কী হয়, কী বিষয় আমরা এখনই জানবো। কি বলছে, ডিভিশন আর মাল্টিপ্লিকেশন হুইচ ডিপেন্ড অন দ্য টোটাল নাম্বার অফ ডিজিট, টোটাল নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স। ডিভিশন এবং সাবট্রাকশন, ডিভিশন এবং মাল্টিপ্লিকেশনটা নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্সের উপর ডিপেন্ড করে। কীভাবে ডিপেন্ড করে আমরা এক্ষুনি জানবো, চাপ নিলে হবে না। তারপরে কী বলছে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ডেসিমেল পয়েন্টস। ডেসিমেল পয়েন্টের উপরে কি সাবট্রাকশন এবং অ্যাডিশনটা ডিপেন্ড করছে। কীভাবে ডিপেন্ড করছে চলো দেখা যাক। এই হেডিংটা দেখো, হেয়ার ফাইনাল রেজাল্ট রিটেন অ্যাজ মেনি ডেসিমেল প্লেসেস অ্যাজ আর দেয়ার ইন দ্য নাম্বার উইথ দ্য লিস্ট ডেসিমেল প্লেসেস। মাথায় এখনও ঢোকেনি এই দুটো যে স্লাইড আমি এই দুটো ইনফরমেশন যে দিলাম, এটা পড়ে কিন্তু কারোর মাথায় এখন ঢোকেনি, তো সেটা বাদ দিলাম, মাথায় ঢুকলো না, ঠিক আছে, কোনো চাপের বিষয় না, এক্সাম্পলে চলে যায়। তো দেখো এখানে আমাদের তিনখানা ডিজিট দেওয়া আছে, তিনখানা একটা ইনফরমেশন দেওয়া আছে, তিনটা ইনফরমেশন। প্রথমে কি বলছে, 12.52 মিটার্স প্লাস 349 মিটার্স প্লাস 8.25 মিটার্স। তো এখানে দেখো ডেসিমেল প্লেসের পরে কটা ডিজিট আছে, 2 ডিজিট আছে। এখানে কটা আছে, একটা ডিজিট আছে, একটা ডিজিট। এখানে দেখো 2টো ডিজিট, এখানে একটা ডিজিট, এখানে কি বলছে 2টো ডিজিট, ঠিক আছে। এখন এই যে বিষয়টা, এটা দেখো তোমাকে ইনফরমেশান দিয়ে দিয়েছে। এখন তোমাকে কি করতে হবে, ওই যে ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে কটা ডিজিট আছে তোমাকে দেখতে হবে। এই ইনফরমেশানটার মধ্যে দেখো 2টো ডিজিট বলেছে, এই ইনফরমেশনের মধ্যে দেখো ডেসিমেল পয়েন্টের পরে দেখো একখানা ডিজিট, এটার পরে দেখো ডেসিমেল পয়েন্টের পরে কি 2টো ডিজিট। তো এটার কি অ্যাডিশন আমরা করলাম, অ্যাডিশন করে কি পেলাম, অ্যাডিশন করে আমরা এখানে এইটাকে যদি এই জায়গাটায় আমি নিয়ে চলে আসি, আমি পেলাম 369.79। ওকে, 79। তো 79 হচ্ছে এখানে নিয়ে এসছে, এটা পেল। এখন দেখো অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে কি বলেছে, কি বিষয়টা এখানে কি ইতিহাস লেখা আছে দেখো। এখানে বলেছে যে যখন তোমার কোনো ইনফরমেশান ডেটা দেওয়া থাকবে এবং সেই ডেটা যখন আমরা যোগ করব, সেই ডেটাগুলোর মধ্যে এমন একটা ডেটা দেখতে হবে যেই ডেটা ডেসিমেল পয়েন্টের পরে সবথেকে কম সংখ্যক ডিজিট থাকবে। তো এর মধ্যে দেখো সবথেকে কম সংখ্যক ডিজিট কোন নাম্বারটার মধ্যে আছে, এটা এই ইনফরমেশনের মধ্যে দেখো সবথেকে কম সংখ্যক ডিজিট একটা ডিজিট, আর বাকিগুলোতে দেখো 2টো আছে। তখন কি করতে হবে, ওই যে ইনফরমেশন বা ডেটা তোমাকে দিই যে সেই ডেটাগুলোর মধ্যে এমন একটা ডিজিট তুমি বার করলে, এমন একটা সংখ্যা তুমি বার করলে, এমন একটা নাম্বার তুমি বার করলে যার ডেসিমেল পয়েন্টের পরে একখানা ডিজিট, সেই একখানা ডিজিটের রেসপেক্টে একখানা ডিজিট তোমরা খুঁজে পেলে সেই ডাটা। এখন প্রত্যেকটা ডাটা তোমরা যোগ করলে, যোগ করার পর যে উত্তরটা পেলে, সেই উত্তরটা কি, সেই উত্তরটা যে ইনফরমেশনটা যেটা আমরা পেলাম, এই উত্তরটাও সেম দেখো ওই যে লিস্ট নাম্বার অফ ডিজিট ছিল দশমিক পয়েন্টের পরে, সেই সংখ্যার আকারে লিখতে হবে। বিষয়টা কি, যে উত্তরটার মধ্যেও আমাকে এই আকারে লিখতে হবে, যাতে দশমিকের পরে একটা সংখ্যাই যেন থাকে, একটা ডিজিট যেন এখানে থাকে। মানে বলতে চাচ্ছি কি, ইনফরমেশনগুলো যোগ করার পর যে উত্তরটা তুমি পাবে, সেই উত্তরটা যে ডেসিমেল পয়েন্ট থাকবে, তার ডান দিকে যে ডিজিটগুলোর সংখ্যাটা হবে, সেই ডিজিটের সংখ্যাটা সমান কার সংখ্যার হবে, যে ইনফরমেশানগুলো আমার দেওয়া ছিল সেই ইনফরমেশানের মধ্যে এমন কিছু সংখ্যা ছিল যার ডেসিমেল পয়েন্টের পরে কম সংখ্যক ডিজিট ছিল, তাহলে সেই কম সংখ্যক ডিজিটের আকারেই তোমাকে লিখতে হবে। বিষয়টা এখনও ক্লিয়ার হচ্ছে না? তাহলে দেখো এখানে দেখো, এখানে দেখো এইটার দিকে লক্ষ্য করো, ডেসিমেল পয়েন্টের পরে একটা সংখ্যা, তাহলে উত্তরেও তোমাকে ডেসিমেল পয়েন্টের পরে একটা সংখ্যায় আনতে হবে। তাহলে সিম্পলি দেখো এখানে দেখো উত্তরটা তো এটা পেলাম, এই 9 দেখো কি 9 হচ্ছে গ্রেটার দেন 5, তাহলে 5-এর যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে সেই সিগনিফিকেন্ট ফিগার্সের রুল তোমাকে ইউজ করতে হবে। তাহলে 9টাকে তোমাকে হাঁটাতে হবে, হাঁটিয়ে তার আগের যে ডিজিটটা থাকবে,
ঠিক আছে, তার সঙ্গে কী যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে কী হয়ে যাবে? 369.8। তাহলে এই যে ডিজিটটা আমরা পেলাম, এই ডিজিটের দশমিক পয়েন্টের পরে ডান দিকে কটা সংখ্যা আছে? একটা ডিজিট আছে। আর এটা কার সমান হচ্ছে? এই যে ইনফরমেশন দেওয়া আছে সেটার সমান। তাহলে তোমাকে এখান থেকে কী বোঝাতে পারলাম? তোমাকে বোঝাতে পারলাম যে ডেটাগুলো আমার দেওয়া ছিল, সেগুলো যোগ করার পরে যে উত্তরটা আমি পেলাম, সেই উত্তরে যে ডেসিমেল পয়েন্ট থাকবে তার ডান দিকে ডিজিটের সংখ্যা কার সমান হবে? ওই ইনফরমেশনে এমন একটা সংখ্যা থাকবে তার ডেসিমেল পয়েন্টের পরে যে যতগুলো সংখ্যা থাকবে তার সমান হবে। মানে তোমাকে লিস্ট যে সবথেকে কম সংখ্যক সংখ্যা কোনটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তো এটার আকারেই তোমাকে লিখতে হবে। এই ইতিহাসই দেখো এখানে লেখা আছে। হেয়ার ফাইনাল রেজাল্ট, মানে এই রেজাল্ট রিটেন অ্যাজ মেনি ডেসিমেল প্লেসেস, রিটেন করবে অ্যাজ মেনি ডেসিমেল পয়েন্ট অ্যাজ দেয়ার ইন দ্য নাম্বার উইথ দ্য লিস্ট ডেসিমেল প্লেস। ওই নাম্বারের লিস্ট ডেসিমেল প্লেসের এমন একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যার আকারেই তোমাকে লিখতে হবে। যাতে এখানে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যাই এখানে লিখতে হবে। মানে এরপরে যদি একটা সংখ্যা থাকে, উত্তরে তোমাকে একটা সংখ্যা লিখতে হবে। যে দুটো থাকে, লিস্ট লিখতে হবে। এখানে থাকো, এখানে একটা থাকো 12.523, 12.5 12.629। তাহলে এর মধ্যে সব থেকে লিস্ট নাম্বার ডিজিট কোনটাতে আছে? এটার মধ্যে আছে। কটা আছে? দুটো। এটার মধ্যে দেখো 3টে। তাহলে এই আকারেই তোমাকে শেষের উত্তরটা লিখতে হবে। তাহলে কি শেষ আকারে কি আসবে? যে ডেসিমেল পয়েন্টের পরে দুটো সংখ্যা, কারণ এটা হচ্ছে এই ইনফরমেশনের সব থেকে লিস্ট নাম্বার অফ ডিজিট। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাই এখানে দেখো সেম লেখা আছে, দ্য সেকেন্ড মেজারমেন্ট হ্যাজ লিস্ট নাম্বার অফ ডিজিট, মানে কি একটা ডিজিট আছে, টু দ্য রাইট of the decimal point. Right of the decimal মানে কি? ডান দিকে। আচ্ছা। So the answer must be rounded up to the 1 digit after the decimal point. তার মানে কি উত্তরটা তোমাকে একটা ডিজিটে রাউন্ড আপ করতে হবে। তো রাউন্ড আপের বিষয়টা তোমরা বুঝলে তো? রাউন্ড আপ শিখলাম, সিগনিফিকেন্ট ফিগার্সের বিষয় বুঝলাম, আমি যে রুলসগুলো আমরা আগে পড়ে আসলাম সেই রুলসগুলোকেই কাজে লাগিয়ে লেখা আছে। এই হচ্ছে উত্তর। এর কমন যে মিস্টেকগুলো হয়, কি হয় কমন মিস্টেক? সি, ডোন্ট কাউন্ট সিগনিফিকেন্ট ফিগার্স ইন অ্যাডিশন সাবট্রাকশন, অনলি ডেসিমেল প্লেসেস ম্যাটার। Don't count significant figures in the decimal in addition, only decimal places are, মানে কি তোমাকে এই যে সিগনিফিকেন্ট ফিগার্সের নাম্বার কাউন্ট করে কোনো লাভ নেই। তোমাকে শুধু অনলি ডেসিমেল প্লেসের ম্যাটারটা করতে, মানে কি ডেসিমেল পয়েন্টের পরে কটা সংখ্যা রয়েছে সেটা ম্যাটার করে। ডোন্ট রাউন্ড টু ইজিলি, মানে কি সব থেকে, এই দেখো এখানে দেওয়া আছে, তুমি আগে থেকে রাউন্ড করবে না, যা ইনফরমেশন তোমার দেওয়ার আছে সেইগুলো যোগ করো, উত্তরটাকে রাউন্ড অফ করতে হবে। ডু ক্যালকুলেশন ফুললি দেন রাউন্ড, ক্যালকুলেশন করো, শেষে উত্তরটা পাবো, সেটাকে তোমাকে রাউন্ড অফ করতে হবে। ইজি। বোঝা গেল? তাহলে বোঝা গেল। চলো দেখি পরে কি বলছে, দেখি। হ্যাঁ, কিছু ইনফরমেশন দেওয়া আছে। ওকে। সরি, এখানে ডিভিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন হবে, আমার লেখা অ্যাডিশন হয়ে গেছে। ওকে, তোমরা ঠিক করে নিও, হেডিংটাকে ঠিক করে নিও। এখানে ডিভিশন আর এখানে মাল্টিপ্লিকেশনটা লিখে নিও। ওকে, ভুল হয়েছে হয়তো। মাল্টিপ্লিকেশন, ডিভিশন হুইচ ডিপেন্ড অন দ্য টোটাল নাম্বার অফ, এই ইনফরমেশন যাওয়ার দরকার নেই। আচ্ছা, কি বলছে? অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ডেসিমেল প্লেসেস, মানে কি ডেসিমেল প্লেসের পরে অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনটা ডিপেন্ড করে। ডিভিশন আর মাল্টিপ্লিকেশন কি করে? এটা ডিপেন্ড করে দ্য নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার, সিগনিফিকেন্ট ফিগার্সের নাম্বারের উপর ডিপেন্ড করে। কি করে? চলো দেখা যাক। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন উইথ দ্য সিগনিফিকেন্ট ফিগার্স, to the final answer should have the same number of significant figures as the number of least significant figures in calculation. দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বার। ওকে, দুটো নাম্বার। এখানে এটা কি হলো? এটা কিছু হবে, এটা উই দাও। 7.55 মিটার্স ইন্টু 0.34 মিটার্স। এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? 3টে সিগনিফিকেন্ট ফিগার আছে। এখানে কটা আছে? দুটো। দশমিকের লেফট সাইডেরকে কাউন্ট করা হয় না। ওকে, বোঝা গেল? ওই যে সিগনিফিকেন্ট ফিগার্সের কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই দুটোকে এখন আমরা কি করছি? মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশন করার পর দেখো উত্তর কিন্তু আমার এটা এসছে। এই উত্তরটাকে চলো লিখি এখানে 2.567। তো এই উত্তরে কি বলেছে দেখো, অ্যাডিশন এবং সাবট্রাকশনে ডেসিমেল প্লেসের রাইট সাইডের নাম্বার অফ ডিজিটের ম্যাটার করতো, বাট অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশনের ক্ষেত্রে কি বলছে এটা ম্যাটার করবে। তুমি কার সমান লিখতে হবে? যে এখানে এই জায়গায় যে লাস্ট উত্তরটা হবে, এই উত্তরটা তোমার ওই যে ইনফরমেশন যে ডেটা দেওয়া আছে সেই ডেটার মধ্যে সব থেকে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স কোন নাম্বারটা, কোন মানে ইনফরমেশনটার মধ্যে, এখানে ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে। এখানে ডিভিশন অ্যান্ড সাবট্রাকশনের ক্ষেত্রে লিস্ট নাম্বার অফ ডিজিট দেওয়া আছে এটার মধ্যে, দুটো সব থেকে বেশি আছে এটার মধ্যে। তাহলে উত্তরটাকেও তোমার
সেই একই তোমাকে লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স আছে, দুটো উত্তরটাকে তোমাকে রাউন্ড আপ করে ওই দুটো ডিজিটেই আনতে হবে। ওখানে ছিল ডেসিমেল পরের কেসটা, এখানে তোমাকে সিগনিফিকেন্ট ফিগার্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে বিষয়টা কী দেখো, এখানে দেখো উত্তরটা আমার এটা আসলো, এর মধ্যে দেখো দুটো রয়েছে সিগনিফিকেন্ট ফিগার্স, তাহলে উত্তরেও আমার দুটোই আনতে হবে। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পারলাম? আমার যে ইনফরমেশনটা দেওয়া আছে এখানে 7.55, এখানে দেখো তিনটে সিগনিফিকেন্ট ফিগার্স, এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার্স। আমরা জানি দশমিকের আগের সংখ্যাটা কাউন্ট হয় না, এখানে দুটো সিগনিফিকেন্ট ফিগার্স, এখানে তিনটে সিগনিফিকেন্ট ফিগার্স। তো এই দুটোকে আমি ক্যালকুলেট করলাম, আমাকে এত বড় একটা উত্তর পেলো। এখন এই উত্তরটাকে এখন আমাকে রাউন্ড আপ করতে হবে। সেই রাউন্ড আপ করে কী আকারে লিখতে হবে? এই আকারটা হবে যে ওই ইনফরমেশনের মধ্যে সব থেকে কম সংখ্যক সিগনিফিকেন্ট ফিগার্স দেওয়া আছে কোনটাতে? এটাতে। তো এই আকারেই আমাকে লিখতে হবে যাতে আমার উত্তরটার মধ্যেও দুটো সিগনিফিকেন্ট ফিগার্সই থাকে। তাহলে এটাকে এখন আমার রাউন্ড আপ করতে হবে। তাহলে রাউন্ড আপ করবো কী করে? দেখো এর শেষের সংখ্যাটা দেখো 7, 7 ইজ গ্রেটার দ্যান 5। তাহলে 7কে ছাড়াতে হলে কী করতে? হাঁটাতে হবে, আর তার আগে 1 প্লাস করতে হবে। তাহলে এখানে কী হয়ে যাবে? 2.7 হলো। এখনও দেখো তিনটে হলো, কিন্তু এখানে কী আছে? দুটো, তাহলে দুটোতে আনতে হবে। এখানে কী করতে হবে? এটাকেও হাঁটাতে হবে, 7 কাটাতে হবে, তার আগে 1 যোগ করতে হবে। তাহলে এই কারণে দেখো কী হয়ে যায়? 2.5। তো এই 2.5-এ দেখো দুটো সিগনিফিকেন্ট ফিগার রয়েছে, দুটো ডিজিট আছে, তাহলে উত্তরটা আমার এই হয়ে যাবে। বুঝতে পারলাম কেসটা কীভাবে হচ্ছে? দ্য সেকেন্ড মেজারমেন্ট 0.35 মিটার হ্যাজ লিস্ট নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার্স, মানে কি দুটো। তাহলে সো দ্যার অ্যান্সার মাস্ট বি রাউন্ড আপ টু সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে দুটো সিগনিফিকেন্ট ফিগার্সে রাউন্ড আপ করলাম আমরা। এটা কি বোঝাতে পারলাম কীভাবে কী হচ্ছে এখানে? সিম্পল জিনিস, যদি মাথায় না ঢোকে লেকচারটাকে আবার রিভাইজ করো, বুঝতে না পারলে আমাকে আবার কমেন্ট করো, আমি এই সেম লেকচার আবার বানাবো। আমি এইভাবে যখন বোঝালাম আশা করি মাথায় ঢুকে যাওয়ার কথা। একটু যদি লেকচারটাকে আবার রিভাইজ করো আর নিজে বোঝার চেষ্টা করো, তাহলে মাথায় ঢুকে যাবে। লেকচার তোমার একবার দেখো, লেকচারের নোটটাকে ক্যালকুলেট করো, তারপর নিজের মাথাটাকে খাটাতে হবে। নিজের মাথা খাটালে তবেই হবে। তুমি যদি একটা লেকচার বারবার দেখো তাতে নিজের সময় নষ্ট হবে। চলো দেখে এখানে কি বলছে। এক্সাম্পল মাল্টিপ্লিকেশন 4.56 into 1.5। এখানে দেখো এটার মধ্যে তিনটে, দেখো এটার মধ্যে তিনখানা সিগনিফিকেন্ট ফিগার আছে, এর মধ্যে দুটো। মাল্টিপ্লিকেশন করলাম, উত্তর আমার এটা আসলো। উত্তর আমার কি আসলো? 6.384। এখন কি বলছে? স্টেপ 2, কাউন্ট সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে 4.56 এর মধ্যে তিনটে সিগনিফিকেন্ট ফিগার্স, 1.4 2 সিগনিফিকেন্ট ফিগার্স। তাহলে উত্তরটাকে আমার কি আনতে হবে? দুটো সিগনিফিকেন্ট ফিগার্সের মধ্যে আনতে হবে। তাহলে রাউন্ড আপ করতে হবে। রাউন্ড আপ করবো কীভাবে? শেষে দেখো 4 ইজ লেস দ্যান 5, তাহলে 4টাকে ঘাটাও, তাহলে কী হয়ে যাবে? 6.38 হয়ে যাবে। 8 দেখো গ্রেটার দ্যান 5, তাহলে এটা ঘাটাতে হলে নিজে আগে কী করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি? 6.3। আমি কিন্তু ডিটেলসে গেলাম না। এই জায়গার যে কী কেসটা আমি করলাম আশা করি মাথায় ঢুকে গেছে সবার, ঠিক আছে? এটাকে আমি আর করালাম না, কারণ সিগনিফিকেন্ট ফিগার্স পড়ানো হয়েছে, রাউন্ড অফের বিষয়টা আমার পড়া হয়েছে, সিগনিফিকেন্ট ফিগার্স ক্যালকুলেশনটাকে বোঝানো হয়েছে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাকে লিস্ট নাম্বার অফ ডিজিট যে সংখ্যাটা হবে তার আকারেই আমাকে উত্তরটা লিখতে হবে। তো রাউন্ড অফ দেখো 2 সিগনিফিকেন্ট ফিগার্স রাউন্ড অফ করা হলো। এটা ক্লিয়ার? ঠিক আছে। ডিভিশনের মাল্টিপ্লিকেশনটা করে নিয়ে, এখানে হেডিংটা ভুল আছে। তারপর দেখো এখানে দেখো ডিভিশন করেছে, ডিভিশন ভাগ করেছে, ডিভিশন 225.86 ডিভাইড বাই 3.1 করে ডিভাইড করে দেখো এত বড় সংখ্যা বলে, এত বড় সংখ্যা, কিন্তু 2.56 দেখো 4টে সিগনিফিকেন্ট ফিগার্স, এর মধ্যে দুটো সিগনিফিকেন্ট ফিগার্স, তাহলে উত্তরটাকে আমার দুটো সিগনিফিকেন্ট ফিগার্সেই আনতে হবে। দেখো এই যে বড় সংখ্যা দেওয়া আছে 3.41935548, এটাকেও তোমাকে রাউন্ড অফ করে আসতে হবে। দেখো 8 ইজ গ্রেটার দ্যান 5, তাহলে 8টাকে ঘাটাতে হবে, 1 যোগ করতে হবে, যোগ করে 5 হবে। 5 ইজ ইকুয়ালস টু কার? 5-এর সমান। তাহলে কী করতে হয়? তার আগে দেখো, তার আগে কী আছে? অড আছে, তাহলে আবার 1 যোগ করতে হবে। করলে যে 6 ইজ গ্রেটার দ্যান 5, তাহলে ওটাকে হাঁটিয়ে আবার এর সঙ্গে 1 যোগ করতে হবে। 4 ইজ লেস দ্যান 5, তাহলে 4টাকে হাঁটাও, 9 আবার দেখো 9 হয়ে যাবে। এইভাবে তোমাকে এই ক্যালকুলেশনটা আশা করে নিজে করতে হবে। এটা করে দেখো উত্তর তোমার 8.3 হবে। সিগনিফিকেন্ট ফিগার্স, রাউন্ড অফের বিষয়ে তোমার সবই শেখানো হয়েছে। তো এটা যদি নিজে একা না করতে পারো তাহলে কী করে হবে? না পারলে আমাকে করো, আমি আবার তোমাকে বোঝাবো। আমি তোমাদের নিজের ব্রেন ইউজ করার জন্যে বলছি, নিজে দেখো, কারণ লেকচার আমি সব করে দিয়েছি। নিজে চেষ্টা করতে হবে, ট্রাই বাই ইউর সেলফ।
তবেই তুমি লার্ন করতে পারবা, তবেই তুমি শিখতে পারবা। নিজের ভেজা ইউজ করতে হবে। ওকে, এখানে দেখো তোমার সমস্ত টপিক, সমস্ত ইনফরমেশন যেগুলো তুমি শিখে এসছো, যে চারটা আমি শিখিয়েছিলাম, অড ইভেনের কেস এখানে কাজে লাগবে, রাউন্ড অফের কেস, সমস্ত জিনিসটা তোমার এখানে কাজে লাগবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে এই হচ্ছে আমার লেকচারের শেষ কোশ্চেন। এই দেখো আমরা চলে আসলাম আমাদের লেকচারের। কী হতে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং এই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে, যেখানে চ্যানেলটা যত গ্রো হবে তোমরা নতুন নতুন টপিক শিখতে পারবে। ঠিক আছে, চলো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসটা খুবই সুন্দর একটা ক্লাস আজকে আমি করালাম। ওকে, এই লেকচারের শেষ ক্লাস, এরপরে আমি এরর ক্যালকুলেশনে নিয়ে চলে আসবো আমি লেকচার, সেটাও তোমার ধরে নাও একটা লম্বা ক্লাস চলবে। ঠিক আছে, তো তারপর আমরা চলে যাব আমাদের মেন টপিক্সে, যেখান থেকে শুরু করব কি কাইনেমেটিক্স থেকে আমরা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি। তো আশা করি তোমরা আমার সাথে সাথে এই বেসিক কনসেপ্টগুলোকে স্ট্রং করে নেওয়ার চেষ্টা করবে। এইগুলো স্ট্রং করলে তোমার কাইনেমেটিক্স, নিউটনস ল অফ মোশন মানে ফিজিক্সের ওই যে পার্ট আনটিল ক্লাস 12 এই সেম যা পড়াচ্ছি তোমার কাজে লাগবে। যদি এখন শিখে নিতে পারো তাহলে কি হবে, এই বইটাকে তোমার আবার উল্টাতে হবে না। যদি তুমি এগুলো না শেখো, আমি 100% গ্যারান্টি তোমার এমএসসির আগে পর্যন্ত তোমার ক্লাস 11-এর বই খুলে খুলে দেখতে হবে। তো সেটা যদি না হয়, যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম সেটা যাতে তোমরা না ফেস করো, তাহলেই তোমাদের লাভ হবে, না তো তোমাদের সময় নষ্ট হবে। এখন শিখে নিলে, ভালো করে শিখে নিলে তোমাদেরকে বই আর উল্টাতে হবে না। আর যদি এখন না শেখো, তোমাদেরকে ওই সেম বিএসসিতে যখন জ্যামের প্রিপারেশান করবে তখন ওই ক্লাস 11-এর বই আবার উল্টাতে হবে। আমার কেসটা কি, আমি আমার সম্পর্কে তোমাদেরকে পরে আমি জানাবো। ঠিক আছে, তো আজকের লেকচারটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট ক্লাসে। ওকে, চলো ভালো করে স্টাডি করো।